নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস খুব সাধারণভাবে বুঝতে গেলে হাড়ের ক্ষয়। আপনার হাড়ের মধ্যে যে মিনারেলগুলো ছিল সেটার ডেনসিটি কমে যাচ্ছে। হাড়ের মধ্যে মেন মিনারেল হচ্ছে ক্যালসিয়াম, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে। তা হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেটা কি কি কারণে হতে পারে এবং সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে ক্যালসিয়াম আমাদের বডিতে কিভাবে মেটাবলিজম হয়। ক্যালসিয়াম ধরুন আপনি একটা ডায়েটারি ইনটেক করলেন, মানে একটা ক্যালসিয়াম নিলেন, ক্যালসিয়াম খাওয়ার সাথে সাথেই সেটা কিন্তু গিয়ে বনে গিয়ে পৌঁছাবে না। এবং আপনার ব্লাডে যে ক্যালসিয়াম আছে এবং বনে যে ক্যালসিয়াম আছে দুটো ডিফারেন্ট। ব্লাডের ক্যালসিয়াম বনে আসতে পারে, বনের ক্যালসিয়াম ব্লাডে আসতে পারে, কিন্তু ক্যালসিয়াম খেলেই সেটা গিয়ে আপনার বনে গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু নয়। কি হয়, যখন আপনি একটা ক্যালসিয়াম ইনটেক করলেন, মানে ক্যালসিয়াম রিচ ফুড বা ক্যালসিয়াম যাই হোক আপনি ইনটেক করলেন, সেখানে এক ধরনের ভিটামিন থাকে, ভিটামিন ডি। সেই ভিটামিন ডির সাহায্যে সেটা কিন্তু অ্যাবজর্ব হয়। সেই অ্যাবজর্ব হয়ে সেটা ব্লাডে গেল। ব্লাডে যাওয়ার পরে সেটা কি হয়, আমাদের বনে দু রকমের অ্যাক্টিভিটি হয়। একটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, একটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বোনের মধ্যে কিন্তু ক্যালসিয়াম জমা হয়, আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বোন থেকে ক্যালসিয়ামকে আবার বাইরে নিয়ে আসে, মানে ব্লাডে নিয়ে আসে। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যদি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে বোনের মধ্যে কিন্তু ক্যালসিয়াম জমা হতে থাকবে, আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হলে ক্যালসিয়াম কম হবে। এবার বনে কখন ক্যালসিয়াম জমা হতে থাকে, কোন কোন সময়? ধরুন ইয়াং এজ, মানে কম বয়সে যখন হাড়ের গ্রোথ হচ্ছে তখন কিন্তু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকে। তাই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য সেখানে বোনের মধ্যে গিয়ে কিন্তু ক্যালসিয়াম জমা হয়। আর কি হতে পারে, আপনার যখন এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ করার সাথে সাথে কিন্তু বোনের মধ্যে গিয়ে ক্যালসিয়ামটা গিয়ে জমা হয়। ইয়াং এজে যেরকম যাচ্ছে বোনের মধ্যে ক্যালসিয়াম, কিন্তু যখন বয়স বেড়ে যাচ্ছে, মানে একটা অ্যাডাল্টের ক্ষেত্রে শুধুমাত্র ব্যায়ামের মধ্য দিয়ে একমাত্র উপায় যেটা দিয়ে আপনি কিন্তু বোনের মধ্যে ক্যালসিয়াম পৌঁছাতে পারবেন। নেক্সট, এই যে আমরা এটা বুঝলাম যে অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিক যে অ্যাক্টিভিটি, তার মধ্যে দিয়ে যে ক্যালসিয়াম তৈরি হচ্ছে এবং বোন থেকে ক্যালসিয়াম বাইরে আসছে এবং ব্লাডের থেকে ক্যালসিয়াম বনে যাচ্ছে। এখানে যদি কিছু গণ্ডগোল হয় বা কিছু টিউমার হয় বা কিছু ড্রাগস, সেগুলো কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে বাড়াতে বা কমাতে পারে। সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম মানে বোনের মধ্যে কমা বা বাড়া হয়। বিশেষ করে এল্ডারলি ওমেন, মানে বয়স্ক মহিলা যাদের মেনোপজ হয়ে গেছে, তাদের ইস্ট্রোজেন না থাকার কারণে হয় যে বোনের থেকে যে ক্যালসিয়াম সেটা কিন্তু ব্লাডে চলে আসে। আমাদের একটা ডায়েটারি রিকোয়ারমেন্ট রয়েছে ক্যালসিয়ামের। ডায়েটারি রিকোয়ারমেন্ট হচ্ছে পার ডে 1 গ্রাম হিসাবে। সেটা যাদের হাড় তৈরি হচ্ছে বা ইয়াং এজে যখন, সেক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট বেশি থাকে, এবং যারা পোস্ট মেনোপজাল মহিলা তাদের ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট প্রায় 1.2 গ্রাম পর্যন্ত থাকে। তো এই যে ধরুন আপনার হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে গেছে বা অস্টিওপোরোসিস হয়েছে, সেটা বুঝবেন কি করে? আপনি যদি ব্লাডের ক্যালসিয়াম টেস্ট করেন তাহলে কি সেটা বোঝা যায়? না, ব্লাডের ক্যালসিয়াম দেখে কিন্তু বনে কতটা ক্যালসিয়াম আছে বা মিনারেল ডেনসিটি কতটা আছে সেটা আমরা বুঝতে পারি না। তার জন্য আমরা যেটা করতে হয় সেটাকে বলা হয় ডেক্সা স্ক্যান। ডেক্সা স্ক্যানের মধ্য দিয়ে আমাদের বোনের মধ্যে মিনারেলের ডেনসিটি কতটা রয়েছে সেটা আমরা বুঝতে পারি। যদি ডেক্সা স্ক্যান -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে বেশি থাকে তখন আমরা বলি যে আমাদের একটা অস্টিওপোরোসিস হয়েছে। অস্টিওপোরোসিস হলে কি কিছু সিমটম হয়? না, অস্টিওপোরোসিসে কোনো রকম সিমটম হয় না। অস্টিওপোরোসিসে যে ব্যথা হওয়া বা অন্য কিছু এই ধরনের কোনো রকম সিমটম হয় না। অস্টিওপোরোসিস একজন সাইলেন্ট কিলার। অস্টিওপোরোসিস হলে আপনার বোনগুলো খুব ফ্র্যাজাইল হয়ে যায়, আপনার বোন তাড়াতাড়ি ভেঙে যায়। অনেকে বলেন যে আমার হাড়ের ক্ষয় হচ্ছে, তার জন্য আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস পুরো টোটালি দুটো আলাদা জিনিস। অস্টিও আর্থ্রাইটিসের জন্য অস্টিওপোরোসিস হতে পারে, তাই অস্টিওপোরোসিস কিন্তু বোঝা যায় না। নেক্সট হচ্ছে আরেকটা কনফিউশন আমাদের মধ্যে রয়েছে, যদি আমাদের ক্যালসিয়াম নিলাম, যে ক্যালসিয়াম যে তার দেওয়া
হচ্ছে, মানে আপনাকে ধরুন কোনো ডাক্তারবাবুর কাছে গেছেন, তিনি আপনাকে ক্যালসিয়াম দিয়েছেন বা আপনি বাড়িতে ক্যালসিয়াম খাচ্ছেন, তাতে কি কিছু উপকার হয়? হ্যাঁ, ডিরেক্টলি ব্লাডের ক্যালসিয়াম ওইভাবে বনে জমা হতে পারে না, কিন্তু যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু বন থেকেই পূরণ করতে হবে, মানে বনের ক্ষয় হয়ে সেই ক্যালসিয়াম এসে সেটাই কিন্তু সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। তাই আমরা যদি অ্যাডিকুয়েট পরিমাণে ক্যালসিয়াম থাকে, আমাদের ক্যালসিয়াম রিচ খাবার খাই বা ক্যালসিয়াম ইনটেক করা হয়, তাতে কি হয়, পরোক্ষভাবে কিন্তু হাড়ের ক্ষয় কম হয়। তাই ক্যালসিয়াম রিচ খাবার বা কী কী খাবার খেলে আপনার মোটামুটি ক্যালসিয়াম বাড়তে পারে, সেটা হচ্ছে ধরুন দুধ বা দুগ্ধজাত পদার্থ, বাদাম, শাকসবজি, এই ধরনের জিনিস যদি আপনি বেশি খান, এগুলো খুবই ক্যালসিয়াম রিচ, এগুলো খেলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়ে। তাই অস্টিওপোরোসিস খুবই কমন এল্ডারলি এজে, এটা নিয়ে আমাদের সচেতন থাকা উচিত। কারণ আমি আগেই বললাম, এটা একটা সাইলেন্ট কিলার, এটা কিন্তু কোনো রকম সিমটম দেয় না, কিন্তু পরবর্তীতে অস্টিওপোরোসিস থেকে কিন্তু অনেক রকম সমস্যা আমাদের দেখা দিতে পারে।